প্রিয় শিক্ষার্থীরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের বর্তমান বর্তমান সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের মূল্যায়ন হবে। সুতরাং তোমাদেরকে আমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিয়েছি। কিভাবে অ্যাসাইনমেন্টের উপরে অ্যাসাইনমেন্টের বিষয় তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা ওই বিষয়ের উপরে নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্ট করে তারপরে তোমাদের টিচারদের কাছে এটা জমা দিতে হবে। তো আজকে তোমাদের যাতে অ্যাসাইনমেন্ট করতে অসুবিধা না হয় সেই আলোকে আমি আমার আমার নবম শ্রেণীর ইংরেজির যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের উপর আমি আজকে একটা ক্লাস নিব। তোমরা আশা করি যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, আশা করি তোমরা ইংরেজি নবম শ্রেণী ইংরেজির যে অ্যাসাইনমেন্ট এটা লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। প্রথমে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমার যে অ্যাসাইনমেন্ট হবে প্রত্যেক বিষয়ের উপরে আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ইংলিশেরটা ইংলিশ, বাংলার বাংলা, যেই বিষয় আছে এই বিষয়ের উপর আলাদা অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্ট করতে হলে একটা কভার পেজ করতে হবে। কিভাবে কভার পেজটা করতে হবে এটা নমুনা আমি বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইংলিশের উপরে ক্লাস নিচ্ছি, তোমাদের ইংলিশে যখন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা তোমরা অবশ্যই কভার পেজটা ইংলিশে করতে হবে। তোমরা বোর্ডের মধ্যে দেখলেই তোমরা ক্লিয়ার হবা। আমি দেখে দিচ্ছি, প্রথমে তুমি তোমার স্কুলের নাম লিখবা, কুমিল্লা মডার্ন হাই স্কুল। এটাকে তুমি ইচ্ছা করে আইটালিক করে বাঁকা করে লিখতে পারো, বাঁকা করে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। আর এটা তুমি কম্পিউটারও করতে পারো অথবা নিজের হাতে করলেও অনেক ভালো, নিজের হাতে সুন্দর করে লিখবা। তারপরে লিখবে অ্যাসাইনমেন্ট কথাটা কেমন। তারপরে টপিক দিবা। টপিক যেমন তোমাদের টপিকস এর মধ্যে আছে প্রথমে রেসপন্সিবিলিটিস ইউনিট 1 লেসন 4, এইটার উপরে তুমি অ্যাসাইনমেন্ট লিখতেছো, তাহলে টপিকস এর নামটা তুমি লিখবা কেমন। তারপরে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি লিখবা? সাবজেক্ট ধরো তোমার ইংলিশ, সাবজেক্ট ইংলিশ, তাহলে ইংলিশ লেখো কেমন। সাবজেক্ট কোড, ইংলিশের কোডটা সম্ভবত 107, সম্ভবত 107। তারপরে তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে ইংলিশের কোডটা দেওয়া আছে, ইংলিশ তোমরা কোডটা জেনে নিবা। তারপরে অ্যাসাইনমেন্ট নং যদি ধরো 1 হয় দিতে পারো 01, ঠিক আছে এরকম। সাবমিটেড টু, তুমি কোন স্যারের কাছে অ্যাসাইনমেন্টটা, তোমার যে সাবজেক্ট টিচার তোমার ক্লাসে ক্লাস নেয় ওই স্যারের কাছে তুমি, তাহলে ওই স্যারের নাম লাগবে এখানে কেমন। তারপরে সাবমিটেড বাই, মানে তুমি সাবমিটেড বাই কি, তুমি সাবমিট করতেছো, তাহলে এখানে হবে স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম লিখে তোমার নামটা লিখবা। ক্লাস লিখে ক্লাস 9 হলে 9 লিখবা, রোল তোমার রোল লিখবা, তারপরে সেকশন লিখবা, এ হলে এ, বি হলে বি, সি এরকম ভাবে লিখবা। তারপরে শিফট, ডে হলে ডে, মর্নিং হলে মর্নিং, এইভাবে তুমি লিখবা কেমন। তারপরে সাবমিশন ডেট, কোন তারিখে তুমি এটা জমা দিচ্ছ, তাহলে ওই তারিখটা এখানে লিখবা। ধরো দিতেছো 10/11/2020, তাহলে এই তারিখটা লিখবা। তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিবা, তোমার অভিভাবকের মোবাইল নাম্বারটা এখানে একটা মোবাইল নাম্বার এখানে লিখে দিবা কেমন। এটা হচ্ছে তোমার কভার পেজ। তুমি প্রথমে কভার পেজ, তুমি অ্যাসাইনমেন্ট করতে হইলে তুমি A4 সাইজের কাগজ ও অফসেট পেপারও লিখতে পারো অথবা সাদা কাগজে লিখতে পারো। এবার আমি বলবো একটু সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিব অ্যাসাইনমেন্ট করার নিয়মাবলী, কিভাবে তুমি অ্যাসাইনমেন্ট করবা, অ্যাসাইনমেন্ট করার নিয়মাবলী। তাহলে অ্যাসাইনমেন্ট করার নিয়মাবলী হচ্ছে তোমাকে A4 সাইজের খাতা নিতে হবে, অফসেট পেপার অথবা সাদা কাগজ নিতে হবে। তুমি অ্যাসাইনমেন্টে তুমি প্রথমে বিষয়টা সম্পর্কে, যেই বিষয়টা তোমার আছে এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, পরে তুমি এটাকে বিষয়টা বুঝতে হবে, বুঝে তারপরে তুমি এটাকে ভালোভাবে বুঝে তারপরে তোমার যেই অ্যাসাইনমেন্টটা তোমাকে দেওয়া আছে, যেই কাজ, অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্টের বাংলা অর্থ হচ্ছে তোমাকে কাজ দেওয়া হবে, এটার উপরে তুমি অ্যাসাইনমেন্ট করে জমা দিবা কেমন। তাইলে তুমি অ্যাসাইনমেন্টটা ভালো করে পড়তে হবে, টপিকসটা ভালো করে পড়ে তারপরে যেটার উপরে তোমাকে লিখতে বলছে ওই প্রথমে প্রশ্নটা লিখবা, তারপরে তুমি নিচে অ্যান্সারটা সুন্দর করে ওই যে তুমি যেই বিষয়টা পড়েছো, যে টপিকসটা পড়েছো এইটার আলোকে তোমাকে লিখতে হবে কেমন। তো তোমার এটার আলোকে তোমাকে লিখতে হবে এবং অ্যাসাইনমেন্টের মধ্যে হাতের লেখা স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে, কোনো প্রকার ওভার রাইটিং করা যাবে না, কোনো প্রকার বানান ভুল করা যাবে না কেমন। এবং তুমি তোমার অ্যাসাইনমেন্টটা কোনো কারো কাছ থেকে, একজন লিখলো তার কাছ থেকে দেখে লেখার দরকার নাই, তুমি যেটা বোঝো তুমি বুঝে তুমি এটার উপরে গবেষণা করে
ওই তোমার অর্জিত জ্ঞান থেকে তুমি অর্জিত জ্ঞানটা তুমি এখানে অ্যাসাইনমেন্টে প্রয়োগ করবা, কেমন? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ইংরেজি বিষয়ের উপরে, নবম শ্রেণী ইংরেজি বিষয়ের উপরে আমি তোমাদেরকে যেই অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া আছে, যেই বিষয়, এই বিষয়ের উপর আমি আলোচনা করব। প্রথমে দেখো তোমাদের দেওয়া আছে ইউনিট 1 লেসন 4, ইউনিট 1 লেসন 4 এর রেসপন্সিবিলিটিস। তাহলে তুমি এট ফার্স্ট কি করতে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ। তোমাকে এই যে তোমার মেইন বইয়ের 11 পৃষ্ঠার মধ্যে তোমার ইএফটি বুক ইংলিশ ফর টুডে, ইংলিশ যে মেইন বইটা আছে এই বইয়ের 11 পৃষ্ঠার মধ্যে ইউনিট 1 লেসন 4 এর রেসপন্সিবিলিটিস এইটা দেওয়া আছে। প্রথমে রেসপন্সিবিলিটিস টপিকসটা তোমাকে ভালো করে পড়তে হবে। আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদের ধারণাটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি রেসপন্সিবিলিটিস এর যে প্যাসেজটা আছে আমি এটা পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। লেসন 4, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব। রনিস মাদার গেভ হিম 50 টাকা। রনির মা তাকে 50 টাকা দিল টু বাই সল্ট এন্ড চিলিস, লবণ এবং মরিচ ক্রয় করার জন্য। অন হিজ ওয়ে টু দ্য মার্কেট, যখন সে মার্কেটে যাচ্ছিল তার পথের মধ্যে, রনি ফাউন্ড এ পুয়ার পেসার বাই ট্রাইং টু হোল্ড এ বয় আপ। রনি দেখলো একটা পথিক, গরিব পথিক, সে চেষ্টা করতেছে ট্রাইং টু হোল্ড এ বয় আপ, একটা বালককে উপরে তোলার জন্য। হু ওয়াজ লাইং অন দ্য রোড, যে রোডের মধ্যে শুয়েছিল, গ্রোনিং, সে আর্তনাদ করতেছিল, কেমন? কামিং নিয়ার, এটার কাছাকাছি এসে রনি স দ্যাট, রনি দেখলো যে ইট ওয়াজ হিজ ক্লাসমেট তানিম, এটা ছিল তার সহপাঠী তানিম ছিল। হু ওয়াজ হিট বাই এ স্পিডিং মোটর বাইক, যে একটা মোটর বাইকের সাথে মানে তোমার তার একটা সংঘর্ষ হয়েছিল, আঘাত পেয়েছে। ইমিডিয়েটলি হি স্টপড এ বেবি ট্যাক্সি, তখন রনি কি করলো, তৎক্ষণাৎ সে একটা বেবি ট্যাক্সিকে থামালো অ্যান্ড টুক তানিম টু এ ক্লিনিক, এবং তানিমকে ক্লিনিকে নিয়ে গেল। ফ্রম দেয়ার, সেখান থেকে হি ফোনড তানিমস প্যারেন্টস, সে তানিমের পিতামাতাকে ফোন দিল। হোয়েন দে কেম টু দ্য ক্লিনিক, যখন তারা ক্লিনিকে আসলো, রনি রিটার্ন হোম, রনি বাড়িতে ফিরলো উইদাউট দ্য সল্ট এন্ড চিলিস, লবণ এবং মরিচ ছাড়াই বাড়িতে ফিরলো। কেন? কারণ রনি ওই টাকাটা সে ট্যাক্সি ভাড়া দিয়ে দিছে। তাহলে এটা ছিল তার এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। তাহলে রেসপন্সিবিলিটি বুঝতে পারছো, মানে কোনো কিছু যে তার লবণ মরিচ নিতে বলছে, কিন্তু লবণ মরিচ না নিয়ে সে কি করলো, ওই টাকাটা ওই যে ট্যাক্সি ভাড়া দিয়ে দিল রনিকে নেওয়ার জন্য। এইটি হচ্ছে দায়িত্ব। হি হ্যাড ইউজড দ্য মানি, সে টাকাটা ব্যবহার করেছিল টু পে দ্য ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভারের ভাড়াটা দেওয়ার জন্য। তাইলে এখানে তারপরে দেখো বিতে আছে একটা প্যাসেজ দেওয়া আছে রেসপন্সিবিলিটি সম্পর্কে। এই প্যাসেজটাও তোমাকে ভালো করে পড়তে হবে। এ রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি, দায়িত্ব হচ্ছে একটা কর্তব্য অথবা অর এন অবলিগেশন, বাধ্যবাধকতা, টু ডু সামথিং, কোনো কিছু করার। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তোমার আছে দায়িত্ব, টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যাওয়া, পারসিউ স্টাডিজ প্রপারলি, তোমার পড়াশোনা নিয়মিত করা, এগুলো তোমার দায়িত্ব। টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ, এবং বৃদ্ধ বয়সে পিতা মাতাকে সেবা করা, অ্যান্ড সো অন, এবং আরো অনেক দায়িত্ব তোমার রয়েছে। ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি, তোমার আছে দায়িত্ব তোমার সমাজের প্রতি, অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সরকারের প্রতি। টু হেল্প এ নিবার, একটা প্রতিবেশীকে সাহায্য করা, ইন ট্রাবল, যখন সে কোনো সমস্যায় পড়ে। অর টু কাস্ট ইউর ভোট, অথবা ভোট দেওয়া, ইফ ইউ আর 18 or over, তোমার বয়স যদি 18 হয় অথবা 18-র চেয়ে বেশি হয়, ভোট দেওয়া, এটা হচ্ছে তোমার একটা দায়িত্ব। তাহলে তোমরা বুঝতে পারো, আমি তোমাদের মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বাংলায় ক্লাসটা নিতেছি, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। এ রেসপন্সিবিলিটি ইজ অলসো এন অবলিগেশন, একটা দায়িত্ব বলতে বোঝায় একটা বাধ্যবাধকতা, অর এ ডিউটি, অথবা একটা কর্তব্য। নট টু ডু সামথিং, কোনো কিছু করা যেমন তোমার দায়িত্ব, কোনো কিছু না করাও দায়িত্ব। তাহলে কোনো কিছু আমরা কি না করবো দেখি, তাহলে আমরা প্যাসেজটা পড়ি। ফর এক্সাম্পল, উদাহরণের জন্য, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তোমার আছে দায়িত্ব, নট টু স্টিল এ বুক, বই চুরি না করা। ধরো তুমি একটা পাবলিক লাইব্রেরিতে গেলা, এখান থেকে বই চুরি না করা, এটাও তোমার একটা দায়িত্ব ফ্রম এ পাবলিক লাইব্রেরি। অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস, ধরো তুমি বিল্ডিং করতেছ, তোমার বিল্ডিং এর যে ইট, বালু, সিমেন্ট, হ্যাঁ, এগুলো রাস্তার মধ্যে না রাখা, এটাও তোমার একটা দায়িত্ব, অন দ্য ফুটপাথ, মানে রাস্তার মধ্যে। দিস আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স, এগুলো তোমার দায়িত্ব তোমার নাগরিক হিসেবে। বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট, সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, আমাদের সরকারের আছে দায়িত্ব, টু প্রোভাইড ফর ইটস সিটিজেন, তার নাগরিকদেরকে দেওয়া দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, তার জীবনের মৌলিক চাহিদাগুলো। যেমন মৌলিক চাহিদা কিগুলো, ইনক্লুডিং যেমন ফুড, খাদ্য, ক্লথিং, বস্ত্র, শেল্টার, আশ্রয়, এডুকেশন, শিক্ষা,
অ্যান্ড মেডিকেল কেয়ার এবং মেডিকেল চিকিৎসা সেবা দেওয়া। দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন। সরকারের আছে দায়িত্ব রক্ষা করা মৌলিক অধিকার নাগরিকদের, হুইচ ইনক্লুড যেমন ফ্রিডম অফ স্পিচ, তোমার কথা বলার স্বাধীনতা দিতে হবে, অ্যান্ড এক্সপ্রেশন এবং কোনো কিছু প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ দ্য প্রেস কোনো কিছু ছাপার স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় স্বাধীনতা, ইকুয়ালিটি অফ অল বিফোর ল এবং আইনের চোখে সবাই সমান, এগুলো সরকারের দায়িত্ব। দ্য নলেজ স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস, যে জ্ঞান যে দক্ষতা যে মনোবৃত্তি ইউ হ্যাভ গেইনড এট হোম, যেটা তুমি অর্জন করো তোমার ঘরে, এট স্কুল তোমার স্কুলে, অ্যান্ড ইন সোসাইটি এবং সমাজে, উইল হেল্প ইউ এটা তোমাকে সাহায্য করবে টু বি অ্যাওয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে, অ্যান্ড টু ক্যারি দ্যাম আউট ইফেক্টিভলি এবং এগুলোকে সঠিকভাবে চালিয়ে যেতে। রিমেম্বার স্মরণ রাখবে, ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস তুমি যদি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে সম্পাদন করো, উইল বি গুড ফর ইউ এটা ভালো হবে তোমার জন্য, গুড ফর ইউর ফ্যামিলি তোমার পরিবারের জন্য, অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধুদের জন্য, অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি তোমার সমাজের জন্য, এবং কান্ট্রি এবং দেশের জন্য অ্যাজ এ হোল। তাইলে আমি তোমাদেরকে তোমাদের এই যে রেসপন্সিবিলিটিস গুলো তোমরা অ্যাসাইনমেন্ট করবা আমি বাংলা অর্থ সহ সুন্দর করে বলে দিলাম। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা তোমাদের যে টাস্ক দেওয়া আছে এই টাস্কটার উপরে ভালোভাবে তোমরা ক্লাস নিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রেসপন্সিবিলিটিস ইউনিট 1 লেসন 4 তোমরা বোর্ডে দেখো এই প্যাসেজটা আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের যে প্রথমে অ্যাসাইনমেন্টটা ইংলিশের উপরে এই যে তোমাদের দেওয়া আছে ইউনিট 1 লেসন 4 সেকশন সি, তোমরা মেইন বইয়ের 12 পৃষ্ঠায় যদি যাও 12 পৃষ্ঠার মধ্যে গেলে সেকশন সিটা তোমরা পাবা। মেইন বইয়ের 12 পৃষ্ঠায় গেলে সেকশন সি তোমরা পাবা। এখানে তোমাদের জন্য মেইন বইয়ের মধ্যে 8টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। প্রথমে কোশ্চেন গুলো যেমন কোশ্চেন নম্বর 1টা লিখবা, লিখে নিচে অ্যান্সার লিখে তারপরে তোমরা অ্যান্সারটা লিখবা। কেমন? আমি তোমাদের সুবিধার জন্য অ্যান্সার গুলা আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এই অ্যান্সার গুলা তোমরা ইজিলি লিখতে পারবে এবং অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। কেমন? তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে তোমাদের অর্জিত জ্ঞান থেকে তোমরা লিখবা। আমি জাস্ট তোমাদের যাতে একটু হেল্পফুল হয় এই জন্য আমি আলোচনা করে দিব। তোমরা আমার আলোচনা এবং তোমরা নিজেদের যেই পড়া থেকে যে অর্জিত জ্ঞান ওই জ্ঞানের আলোকে তোমরা প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবা। কেমন? ওকে, প্রথমে দেখো এখানে প্রশ্ন আছে হুইচ পারসনস, তোমরা মেইন বইটা খুললে 12 পৃষ্ঠার মধ্যে খুললে দেখতে পারবা সেকশন সিতে আছে হুইচ পারসনস এন্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর, কাদের বা কোন প্রতিষ্ঠানের জন্য তোমার দায়িত্ব আছে। মেক এ লিস্ট, এটার একটা তালিকা তৈরি করার জন্য দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট, তালিকার মধ্যে প্রথমটা ইজ ডান ফর ইউ তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে প্যারেন্টস দেওয়া আছে। কেমন? আর কাদের জন্য বা কোন প্রতিষ্ঠানের জন্য তোমাদের দায়িত্ব আছে। তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোমরাও খাতায় লিখে নিতে পারো। তাহলে কাদের জন্য দায়িত্ব আছে 1 নম্বরে দিতে পারো যে তোমাদের প্যারেন্টস পিতা মাতার জন্য, প্যারেন্টসদের জন্য তোমাদের দায়িত্ব আছে। তারপরে 2 নম্বরে দিতে পারো আর কাদের জন্য আছে স্কুলের জন্য তোমাদের দায়িত্ব আছে। তারপরে 3 নম্বরে দিতে পারো সোসাইটি, SOCIETY সোসাইটি সমাজের জন্য তোমাদের দায়িত্ব আছে। এরপরে 4 নম্বরে দিতে পারো গভর্নমেন্ট, GOVERNMENT গভর্নমেন্ট সরকারের জন্য তোমাদের দায়িত্ব আছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা শেষ। কোশ্চেনটা বইয়ে আছে আমি পড়েছি, তোমরা উত্তরগুলা 1 নম্বরের কোশ্চেনটার উত্তরগুলো এখান থেকে লিখে নিতে পারো। এরপরে দেখো 2 নম্বরে আছে মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস, তুমি একটা তালিকা তৈরি করো তোমার দায়িত্ব, তোমার যে দায়িত্ব রয়েছে ইউ হ্যাভ তোমার আছে দায়িত্ব এজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে তোমার বাড়ির প্রতি, তারপরে তোমার স্কুলে এবং সমাজে তোমার যে একটা দায়িত্ব আছে এটার একটা তালিকা তৈরি করার জন্য বলছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার গুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্ব কি এজ এ স্টুডেন্ট ছাত্র হিসেবে তোমার বাড়ির প্রতি, তোমার স্কুলের প্রতি এবং তোমার সমাজের প্রতি যে দায়িত্ব আছে
এইটার উপর একটা লিস্ট তৈরি করতে বলছে। ক্যান ইউ মেক এ লিস্ট অফ দ্য রেসপন্সিবিলিটিস, তুমি কি এই দায়িত্বগুলোর একটা তালিকা তৈরি করতে পারো? তাইলে অফকোর্স, হ্যাঁ তুমি লিখতে পারো যে অফকোর্স আই ক্যান মেক এ লিস্ট অফ মাই রেসপন্সিবিলিটিস এট হোম, আমার ঘরের, স্কুল এন্ড সোসাইটি, এইভাবে তুমি লিখে তারপর তোমার কি কি দায়িত্ব আছে, যেমন এট হোম, ঘরের প্রতি তোমার কি দায়িত্ব আছে, এট হোম, তাহলে ঘরের প্রতি কি দায়িত্ব আছে তুমি লিখতে পারো। তাহলে এক নম্বরে দিতে পারো, এক নম্বর এট হোম লেখে এভাবে একটা ইয়ে দিতে পারো, এক নম্বরে দিতে পারো যে এক নম্বরে দিতে পারো টু লুক আফটার মাই প্যারেন্টস, ঘরের মধ্যে আমাদের পিতা মাতারা থাকে, তাদেরকে আমরা দেখাশোনা করবো, টু লুক আফটার মাই প্যারেন্টস, কেমন, টু লুক আফটার মাই প্যারেন্টস। তারপরে দুই নম্বরে দিতে পারো, দুই নম্বরে টু টেক কেয়ার অফ মাই লিটল ব্রাদার এন্ড সিস্টার, টু টেক কেয়ার, ঘরের মধ্যে আমাদের ছোট ভাই বোন থাকে, তাহলে এদেরকে দেখাশোনা করার, টু টেক কেয়ার অফ মাই লিটল ব্রাদার এন্ড সিস্টার, কেমন। তারপর আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এমনি এভাবে উপর দিয়ে লিখবা ইউনিট 1 লেসন 4, এভাবে লিখে তোমরা তারপরে অ্যান্সার গুলো করবা। তারপরে 2 নম্বরের কোশ্চেনের 3 নম্বর উত্তরটা হতে পারে যেমন টু হেল্প মাই প্যারেন্টস, টু হেল্প মাই প্যারেন্টস to do our household chores, ঘরের মধ্যে আমাদের অনেক টুকিটাকি কাজ আছে, এই টুকিটাকি কাজগুলো করার আমাদের দায়িত্ব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা বোর্ডে দেখো আমি ইউনিট প্রথমে আলোচনা করেছি ইউনিট 1 লেসন 4, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে আছে। আবার হচ্ছে ইউনিট 4 এর লেসন 1 দা ফেরি বোট। আমি প্রথমে ইউনিট 1 লেসন 4, ইউনিট 4 লেসন 1 ফেরি বোটের তোমরা প্রথমে বাংলা অর্থ সহ প্যাসেজটা পড়তে হবে, তারপরে তোমাদের এই সেকশন সি তে কোশ্চেন নং 3 এগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্টে লিখতে হবে, কেমন। তাহলে আমি প্যাসেজটা একটু বাংলা অর্থ সহ পড়াই দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, তোমরা এই প্যাসেজটা ভালো করে বুঝলে তোমরা এই অ্যানসারগুলো সেকশন সি তে যে অ্যানসারগুলো আছে এগুলো তোমরা দিতে পারবা। ইজ দেয়ার এনিবডি হিয়ার, এখানে এমন কেউ আছে কি, হু হ্যাজ এভার ক্রসড এ রিভার, যে তোমার একটা নদী পার হয়েছে আমাদের দেশীয় নৌকায় করে। আই হ্যাভ টিচার সেড জামিল, যেমন বলে যে স্যার আমি আছি। এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি, আমার প্রস্পষ্ট স্মরণ আছে ওই দিন আমার ভ্রমণে কি হয়েছিল। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড, তুমি কি দয়া করে আমাকে বলবে। দ্য টিচার আস্কড, কি ঘটেছিল তখন। ওকে টিচার, ঠিক আছে টিচার, ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। অন এ উইকলি বাজার, একটা সাপ্তাহিক বাজারের দিনে, পিপল আর কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস, লোকজন তাদের বাজারের ব্যাগ নিয়ে এবং বাস্কেট ঝুড়ি নিয়ে তাদের হাতে তারা ফিরছিল। অন শোল্ডার্স, কারো কাঁধে, অন হেডস, কারো মাথার উপরে। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদী পার হতে হয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা খুব বড় একটা নদী নয়। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, এখানে ফেরি বোট রয়েছে যেখানে মানুষ নৌকায় করে আসে। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 থেকে 10 মিনিটস, 8 থেকে 10 মিনিটের মধ্যে নৌকাটা দিয়ে এটা পার হওয়া যায়। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা সূর্যাস্তের কিছুক্ষণ পরে ছিল। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড গোয়িং ফ্রম দ্য উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করেছিল। ব্ল্যাক ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, কালো মেঘ আকাশে খুব দ্রুত দৌড়াচ্ছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সকলে নৌকায় উঠতে চেয়েছিল। নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোট, তখন মাঝি চিৎকার করে বলল আর যাতে বেশি লোক না ওঠে। বাট নোবডি লিসেন টু হিম, কেউ তার কথা শুনলো না। হোয়াট হ্যাপেন্ড দেন, জামিল তারপরে কি করেছিল। জামিল আস্কড রুমি জিজ্ঞেস করলো। উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেক লোক সহ নৌকায়। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নৌকাটা নদীর মাঝখানে ডুবে গেছিল। রিপ্লাইড জামিল বলল, ও নো হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি ঘটেছিল। আস্কড দ্য টিচার, শিক্ষক জিজ্ঞাসা করলো। থ্যাংক গড, ধন্যবাদ গড। দেয়ার ওয়ার নো
ক্যাজুয়ালিটিস, কোনো সমস্যা তেমন একটা হয় নাই। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দ্য আদার সাইড, সকলে সাঁতরে অন্য পারে গিয়ে উঠলো। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং, কেউ কেউ তাদের কিছু পণ্য হারালো, যেমন তারা যে বহন করছিল তেল, লবণ, দুধ, এগুলা। সেট জামিল বললো, ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি নৌকার মধ্যে ছিলে? আস্ক দ্য টিচার, শিক্ষক জিজ্ঞাসা করলো। নো টিচার, না শিক্ষক। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, আমি নৌকাটাকে খুব জনবহুল দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করতেছিলাম। রিপ্লাইড জামিল বললো, ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি সঠিক কাজটাই করেছো। এখন তাইলে আমি তোমাদের প্যাসেজটা পড়াই দিলাম, এখন তোমাদের সেকশন সি তে এই এগুলোর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাহলে এখানে তোমার কিছু প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি মুখোমুখি প্রশ্নগুলোর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা এইভাবে অ্যান্সার গুলো লিখতে পারবে। ওকে, তাহলে প্রথমে দেখো, প্রথমে আছে এটা হচ্ছে তোমার টেক্সট বুকের তোমরা পাবা 44 পৃষ্ঠা। আমি পৃষ্ঠাটা বলে দিচ্ছি, 44 পৃষ্ঠার মধ্যে তোমরা পাবা সেকশন সি। এই সেকশন সি এর উপরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। আগে উপর দিয়ে লিখবা ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট, হ্যাঁ, এই কথাটা লিখে তারপরে সেকশন সি তে যাবা, সি লেখা তারপরে প্রশ্নটা লিখবা, তারপরে 1 নম্বর প্রশ্নটা লিখবা, তারপরে অ্যানসার লিখবা, 2 নম্বর প্রশ্নটা লিখবা, তারপরে অ্যানসার লিখবা, 3 নম্বর প্রশ্নটা লিখবা, তারপরে অ্যানসার লিখবা। এবং তোমার এখন প্যাসেজটা অনুসারে, তোমরা প্যাসেজটা আমি বাংলা অর্থ সব বুঝে দিচ্ছি, এইটা অনুসারে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আছে হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল অর, কেন কিছু লোকজনের একেবারে ধৈর্য ছিল না। হোয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং, যখন নৌকা ডুবে যাওয়ার উপক্রমের সময় মানুষের কেন ধৈর্য কম ছিল এবং তারা কেন একেবারে অধৈর্যশীল হয়েছিল। পিপল থট দ্যাট, কেন তারা, আমি উত্তরটা বলছি, অ্যান্সারটা হচ্ছে পিপল থট দ্যাট, তারা ভাবলো যে এ স্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং, একটা ঝড় আসতেছে, এন্ড ইট ওয়াজ গেটিং ডার্ক, এবং আকাশটা অন্ধকার হয়ে আসছে। এন্ড ইফ দে কুড নট ক্রস দ্য রিভার ইনস্ট্যান্টলি, তারা যদি এক্ষুনি এটা পার হতে না পারে, দে মাইট ফল ইন এ বিগ প্রবলেম, তারা অনেক সমস্যার সম্মুখীন হইতে পারে। ইন কেস অফ রিটার্নিং, বাড়ি ফেরার ক্ষেত্রে। সো সাম অফ দেম বিকেম ইমপেশেন্ট, তারা কেউ অধৈর্যশীল হলো। টু গেট ইনটু দ্য বোট, নৌকাতে উঠতে। দো ইট সিমড দ্যাট, যদিও এটা মনে হয়েছিল যে দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড, যদিও নৌকাটা ওভারক্রাউডেড ছিল কিন্তু তারা ইমপেশেন্ট ছিল। এন্ড ইন দ্য ডেঞ্জার অফ সিঙ্কিং, এবং এটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। কেমন? তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস, তাহলে এই কথাটা কে বলছিল? দ্য বোটম্যান বলেছিল। তাহলে তুমি লিখবা যে দ্য বোটম্যান অফ দ্য ফেরি সেড দিস, ওই ফেরির মাঝি এটা বলেছিল। এক্সপ্লেইন ইন 2-3টা লাইনে তুমি এটা বর্ণনা করো। এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং, সকল প্যাসেঞ্জাররা চেষ্টা করছিল টু গেট ইনটু দ্য বোট, হ্যাঁ, বাট দ্য বোটম্যান কুড রিয়েলাইজ, বোটম্যান বুঝতে পেরেছিল দ্য কনসিকুয়েন্স অফ দ্য ইম্প্যাডেন্স, তারা যে অধৈর্যশীল হচ্ছে কি হবে, যে ইফ দে দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড, the boat may go into sinking, the boat may sink, বোটটা ডুবে যেতে পারে। that's why the boatman shouted no more, হ্যাঁ। আবার কোশ্চেন নাম্বার 3 তে আসো, if we have too many buyers of fish in the market, what is likely to happen, যদি বাজারে মাছের অনেক ক্রেতা থাকে তাহলে কি ঘটার সম্ভাবনা থাকে। তাহলে দিতে পারো if we have too many buyers of fish, অ্যানসারটা যদি অনেক ক্রেতা থাকে বাজারে, in the market the demand of fish will be bigger than the supply, তবে মাছের সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাবে। কেমন? then the market will be unstable, তখন বাজার অস্থিতিশীল হয়ে পড়বে। and the prices of fish will be very high, এবং মাছের মূল্য অনেক বেড়ে যাবে। কেমন? people won't be able to buy them, লোকজন এগুলা ক্রয় করতে পারবে না। তোমরা এইভাবে অ্যানসারটা লিখতে পারো। if we have too many passengers at a bus, ওই প্যাসেঞ্জাররা লোকে যদি বাসের মধ্যে তোমার অথবা ট্রেন স্টেশনে প্রচুর পরিমাণে যাত্রী থাকে, হোয়াট মে হ্যাপেন, কি ঘটতে পারে। তাহলে উত্তরটা হবে if we have too many passengers বা at bus, বাসে অথবা ট্রেনে যদি প্রচুর পরিমাণে যাত্রী থাকে, the buses or trains will be overcrowded, বাসটা এবং ট্রেনটা জনবহুল হয়ে যাবে। and they will be in danger of facing accident, এবং দুর্ঘটনা ঘটতে পারে। কেমন? moreover all the passengers waiting
cannot get into the bus or train and will be late in their work. এছাড়া অপেক্ষারত সকল যাত্রী বাস অথবা ট্রেনে চড়তে পারবে না এবং কাজে পৌঁছাতে দেরি হবে। এটা হচ্ছে 2 নাম্বার বি নাম্বার প্রশ্নের উত্তর। এবার আসো 3 নাম্বার, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ টাউন সিটি, যদি আমাদের প্রচুর লোক থাকে গ্রামে শহরে অথবা নগরে, হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে? ইফ উই হ্যাভ, অ্যান্সারটা হবে ইফ উই হ্যাভ টু মেনি পিপল, আমাদের যদি প্রচুর পরিমাণে লোকজন থাকে গ্রামে শহরে অথবা নগরে, অল দ্য পিপল ক্যানট গেট দেয়ার বেসিক নেসেসিটিস লাইফ, তারা তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পাবে না। দ্য ইফেক্ট অফ ওভার পপুলেশন উইল বি সিন ইন অল সেক্টরস, আর প্রত্যেকটা ক্ষেত্রে ওভার পপুলেশনের যে অধিক জনসংখ্যার কি হবে, প্রভাবটা পড়বে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি অলরেডি 2টা লেসন তোমাদের আলোচনা করেছি। এখন লাস্ট লেসন ইউনিট 4 লেসন 4 তোমাদের টেক্সট বুকের 50 পৃষ্ঠার মধ্যে, 50 এবং 51 পৃষ্ঠার মধ্যে দ্য স্টোরি অফ লিপি, এই গল্পটা পারলে তোমরা এই অনুরূপ একটা গল্প তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, দ্য স্টোরি অফ নীলা, 10টা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে নতুন। এই গল্পটা বুঝলে তোমরা ওই গল্পটাও পারবা। আমি এই গল্পটা তোমাদেরকে বাংলা অর্থ সহ পড়াই দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। In the next class, Mrs. Chaudhary tells her students, জনবা চৌধুরী তার পরবর্তী ক্লাসে ছাত্রদেরকে বলেছিল লিপির গল্প সম্পর্কে। The year before last, লিপি হচ্ছে এ 14-year-old girl, 14 বছরের একটা মেয়ে, was in class 9, সে 9ম শ্রেণীতে পড়ছে গ্রামের একটা স্কুলে, ইন এ রুরাল স্কুল ইন রংপুরে। লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন, 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, তার তিনজন কন্যা এবং 2জন ছেলের মধ্যে, 2 sons. Their father is a day laborer, তাদের বাবা হচ্ছে একজন দিনমজুর, ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, অন্যের জমিতে কাজ করে, এন্ড মাদার ইজ এ হোমমেকার, মা হচ্ছে একজন গৃহিণী, এন্ড এ পার্ট টাইম ওয়ার্কার, এবং একজন পার্ট টাইম ওয়ার্কার, অন্যের বাড়িতে এসে পার্ট টাইম কাজ করে। The parents, particularly the mother, found it real difficult, এটা মা দেখলো যে আসলে এটা কঠিন টু রেজ 5 চিলড্রেন, তাদের 5 সন্তানকে লালন পালন করা, অন দ্য স্মল ইনকাম, এই স্বল্প আয় তাদের বাবার যেটা করতে পারে, could earn. Perhaps that is why Lipi's father wanted to marry her off, এই কারণে লিপির বাবা কি করলো, লিপিকে বিয়ে দিতে চাইলো, বাট লিপি was not ready to accept what her parents wanted to impose on her, তার মা বাবা যেটা তার উপরে আরোপ করতে যাচ্ছে এটার জন্য লিপি প্রস্তুত ছিল না। She wanted to pursue her education, সে চায় তার পড়াশোনা চালিয়ে যেতে। Her mother stood by her, though secretly, তার মা তার পাশে মানে গোপনে রয়েছে। When her father arranged her marriage with তারামিয়া, যখন তার বাবা তার বিয়ে ঠিক হলো তারামিয়ার সাথে, the only son of a farmer, একই গ্রামের একমাত্র কৃষকের একমাত্র ছেলের সাথে, she became greatly upset, সে খুব হতাশ হলো। তারামিয়া was a widower, illiterate, সে একজন উইডোয়ার মানে বিপত্নিক ছিল, তোমার অশিক্ষিত ছিল, কিন্তু ওয়েল অফ মানে টাকা পয়সা ছিল, সচ্ছল ছিল। His father had a few acres of arable land, তার বাবার কয়েক একর চাষের জমি রয়েছে, and was influential in the, গ্রামের মধ্যে অনেক প্রতাপশালী। The marriage seemed to be inevitable, হ্যাঁ তাদের কাছে মনে হয়েছিল বিয়েটা অপরিহার্য। এবার দেখো আরেকটু আছে, লিপি ফার্স্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, তুমি কি মনে করো লিপির কি করা উচিত? লিপি ফার্স্ট টক উইথ হার ক্লাসমেটস, প্রথমে সে তার শ্রেণী সহপাঠীদের সাথে বললো, দেন উইথ দ্য হেড টিচার, তারপরে হেড টিচারকে বললো, হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক, যে তার প্রতি খুব দয়ালু। হি কল্ড এ মিটিং অফ দ্য টিচার্স, সেই শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিং ডাকলো, এন্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, এবং ওই স্কুলের ছাত্রদেরকে নিয়ে। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, সে আরো আমন্ত্রণ জানালো ম্যানেজিং কমিটির সদস্যদেরকে, এন্ড সাম রেসপেক্টেবল পার্সনস, এবং কিছু সম্মানিত ব্যক্তিদেরকে গ্রামের, টু অ্যাটেন্ড দ্য মিটিং, এই মিটিং এ যোগদান করার জন্য। দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেইল, হেড টিচার কি করলো, ব্যাখ্যা করলো একদম ডিটেইল, দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস, মারাত্মক যে প্রভাব, দ্যাট উড ফলো, কি হবে লিপির যদি বিয়ে হয়। শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, 15 থেকে 16 বছর বয়সে তার বাচ্চা হবে।
ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস, তার স্বাস্থ্যের অনেক ক্ষতি ঘটাবে। হার এডুকেশন উড স্টপ, তার পড়াশোনা বন্ধ হবে। অন টপ অফ অল হার ম্যারিজ এগেনিস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার, তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেওয়াটা এটা তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। অ্যাট ওয়ান স্টেজ, একটা স্টেজে তারামিয়াস ফাদার স্টুড আপ, তার বাবা দাঁড়ালো, অ্যান্ড ট্রাইড টু আর্গু, এবং যুক্তি দিতে চেষ্টা করলো। ইউ আর অল মেকিং মিস্টেকস, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, সে খুব সুখী হবে। ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া, যদি তারামিয়ার সাথে তার বিয়ে হয়। শি উড হ্যাভ এভরিথিং, তার টাকা পয়সা হবে, কাপড় চোপড় হবে, ঘর বাড়ি হবে, স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হবে সমাজে, ইন দ্য সোসাইটি। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ, কেন আপনারা চেষ্টা করতেছেন তাকে বঞ্চিত করার জন্য অফ দিস, এই সমস্ত সুযোগ সুবিধা থেকে। বাট নো, দ্য বিগ মেজরিটি হু অ্যাটেন্ডেড দ্য মিটিং সাপোর্টেড দ্য, অধিকাংশ মানুষ যারা তোমার মিটিং এ যোগদান করেছিল তারা প্রধান শিক্ষককে সমর্থন জানালো। লিপিস ম্যারিজ ওয়াজ কল্ড অফ, তার বিয়ে বন্ধ হলো। শি ইজ নাও স্টাডিং এট কারমাইকেল কলেজ রংপুর, সে এখন কারমাইকেল কলেজ রংপুরে পড়ে। তাহলে এই প্যাসেজটা তোমরা পড়লা। এখন তোমাদের যে অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া আছে তোমাদের নীলা সম্পর্কে, হ্যাঁ, ইয়াং গার্ল, এইটা সম্পর্কে 10টা বাক্য, এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, তোমরা আরো কিছু বাক্য তৈরি করো। তাহলে এখানে দেখো আছে নীলা, প্রথমে লেখো নীলা এ ইয়াং গার্ল অফ 14 ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে ক্লাস 9ম শ্রেণীর ছাত্র অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল, নোয়াপাড়া গার্লস হাই স্কুলের। এখানে একটা বাক্য, শি ওয়াজ এ ভেরি পুয়ার গার্ল, সে খুব গরিব, বাট হ্যাড এন অ্যাসপিরেশন, তার আছে ইচ্ছা, টু হেল্প হার ফ্যামিলি, তার পরিবারকে সাহায্য করা, ফর এ বেটার লাইফ, ভালো জীবনের জন্য। অন হার ওয়ে টু স্কুল, তার স্কুলে যাওয়ার পথে, এ বয় নেমড আলম, আলম নামে একটা ছেলে, ইউজ টু টিজ হার ভেরি অফেন, তাকে প্রায় কি করতো, উত্ত্যক্ত করতো। সো শি ডিড নট গেট ফ্রাস্ট্রেটেড, কিন্তু সে হতাশ হলো না, সে হতাশ হলো না। তারপরে দিতে বলো যে শি টোল্ড দিস ম্যাটার টু হিজ ক্লাসমেটস অ্যান্ড দেন টু দ্য হেড টিচার, সেই বিষয়টা তার সহপাঠীদেরকে জানালো, অ্যান্ড দ্য হেড টিচারকে জানালো। দ্য হেড টিচার, তারপরে দ্য হেড টিচার কল্ড এ মিটিং, উনি একটা মিটিং করলো। অ্যান্ড হি অলসো ইনভাইটেড দ্য কমিটি মেম্বার্স, হ্যাঁ, অ্যান্ড হি অলসো টোল্ড দেম অ্যাবাউট দিস ইনসিডেন্ট, এই বিষয়টা সম্পর্কে তাদেরকে বললো। অ্যান্ড দ্য committee members in their meeting they took decision to protect নীলাকে রক্ষা করবে from this teasing, এই teasing থেকে। so they told the students, তারা ছাত্রদেরকে বলল, to get united, একত্রিত হওয়ার জন্য, to protect নীলা from teasing. So they also suggested the students to go with Nila in next day, and if again Alom tried to tease Nila, যদি তারা নীলাকে কি করার টিজ করার চেষ্টা করে, the head teacher and the committee members also told them to defend Nila from teasing, and they also suggested all the students they also suggested all the students to chase Alom, হ্যাঁ, আলমকে ধরে নিয়ে আসতে হবে। So next day they went to the spot, and when Alom tried to tease Nila, they caught Alom and take him to the headmaster, and the headmaster also called the committee members, and the headmaster also called the Alom's father and mother, and
and they informed Alam's father and mother about this incident, and they also took action against Alam. So dear students, thus you can complete your assignment. আমি তোমাদের তিনটা লেসনের উপরে আলোচনা করেছি, এখন আমি শেষ করিয়ে দেব। ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস, সেকশন সি তোমরা এইভাবে লিখবা প্রশ্নগুলা। ইউনিট 4 লেসন 1 ফেরি বোট, কোশ্চেন 3 এগুলো আমি আলোচনা করেছি। ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি, কিভাবে তুমি কমপ্লিট করবা কয়েকটা সেন্টেন্স এর আলোচনা করেছি। আশা করি তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিবা। তোমাদের ইংলিশ বিষয়ে আমি কাভার পেজে দেখেছি ইংলিশে লিখবা, আর বাংলা বিষয়ে বাংলায় লিখতে পারো, অন্যান্য বিষয় বাংলায় লিখতে পারো, কেমন? তো আশা করি তোমরা যদি ক্লাসটা ভালোভাবে দেখো তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারবা এবং তোমরা নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।